আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো যে ভারতের শক্তিতে কাঁপছে পাকিস্তান, অথবা আপনি এটা অন্যভাবে বলতে পারেন যে ভারতের ভুঁয়ে পাকিস্তান উড়ে যাবে বাতাসে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যে ভারতকে দেখি, ভারতের অঞ্চলে তারা এরকম করে ভক্তি করে বা মাথা নত করে, এইটা দেখে আমরা মনে করি যে ওরা হচ্ছে দুর্বল, হীন মনের অধিকারী, ওদের মনোবল নাই, ওদের ভয় দেওয়া মনের মধ্যে বোঝায়, ওদের মনের মধ্যে সাহস নাই, শক্তি নাই, ওদের মনের মধ্যে আত্মবিশ্বাস নেই। এটাই কিন্তু আমরা মনে করি যে ওরা হাত জোর করে যে এরকম মাথা নত করে, তার মানে ওরা ভীতু। কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের বুঝতে হবে যে এইটা হলো ওদের কালচার, এটা ওদের ধর্ম ওদেরকে শিখাইছে যে ওদেরকে এরকম করতে হবে, মানুষের কাছে নত হতে হবে, সব কিছু বিনয়ী ভাব প্রকাশ করে। এটা ওদের কালচার, এটা ওদের ধর্ম শিখাইছে। আমাদের ধর্মে যেমন আছে, ধরেন আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, আর বাংলা অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু হিন্দু ধর্মের ওটা হচ্ছে এভাবে হাত জোর করে মাথা নত, এটা ওদের কালচার। এখন এই কালচার দেখে ওদের যদি ফকিন্নি ভাবেন এবং ওদের যদি গরিব ভাবেন, হীনমন, দুর্বল বা ভীতু ভাবেন, তাহলে ভুল হবে। কারণ ভারত হলো একটা সুপার পাওয়ার রাষ্ট্র, বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে চতুর্থতম অবস্থান করতেছে। এবং বর্তমান সময়ে এই বিশেষ করে ভারত পাকিস্তান বিষয়টা নিয়ে কিন্তু ভারতের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি এবং সকল বাহিনী, পুলিশ বাহিনী, মানে সকল সশস্ত্র বাহিনী একত্রিত হয়েছে। অর্থাৎ ছোটোখাটোভাবে ভাবেন না এবং এটা মনে করে না যে পাকিস্তানের ফুয়ে ভারত উঠে যাবো। উড়ে যদি যায়, ভারতের ফুয়ে পাকিস্তান উড়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। দেখেন, নিজের দেশের মধ্যে অর্থাৎ নিজের পরিবারের মধ্যে যদি আত্মকলহ থাকে, আত্মদ্বন্দ্ব থাকে, তাহলে ওই নিজেদের মধ্যে আত্মদ্বন্দ্ব নিয়ে প্রতিবেশী বলেন বা ওই অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো সংগঠন বা অন্য কোনো দেশের সাথে লড়তে গেলে সেই লড়াটা হইতেছে আপনি শতভাগ শক্তি প্রয়োগ করে তার সাথে সংগ্রাম বা যুদ্ধ করতে পারবেন না, এটাই বাস্তবতা। আর যদি নিজেদের মধ্যে ঐক্য থাকে, নিজেদের মধ্যে মানে কোনো কথা নাই, যখন রাষ্ট্রের প্রশ্ন আসবে বা আমার পরিবারের প্রশ্ন আসবে, তখন আমার পরিবারের সকল সদস্যের মধ্যে যার মধ্যে যাই থাকুক না কেন, দ্বন্দ্ব, ফ্যাসাদ, বিভেদ, বিদ্বেষ, হিংসা, সকল কিছু বাদ দিয়ে পিছনে ফেলে দিয়ে সকল সদস্য একত্রিত হয়েছে কী জন্যে? নিজের পরিবারকে বাঁচাতে হবে। সেজন্য সবাই একত্রিত হয়ে যারা আমাদের সাথে লড়তে আছে তাদের সাথে লড়া, তাদের সামনাসামনি মানে মুখোমুখি অবস্থানে তাদেরকে চোখে চোখ রেখে কথা বলা, এটা সম্ভব। কিন্তু নিজেদের মধ্যে যখন ঘুষাঘুষি, কিলাকিলি, একজন আর একজনকে দেখতে পারতেছে না, তখন কিন্তু আপনি অন্য বাড়ির সাথে বা অন্য কোনো সংগঠন, অন্য কোনো ব্যক্তিদের সাথে লড়াই সংগ্রামে পারবেন না। পাকিস্তানে হলো সেই দশা। পাকিস্তান এমন একটা দেশ বর্তমানে, সেখানে সাধারণ মানুষের বসবাসের মতো পরিস্থিতি নাই। এই জন্য যে নাই, দেখেন পাকিস্তানের যে সামরিক বাহিনী, যেটাকে আমরা সেনাবাহিনী বলি, সেখানে প্রায় 98% পাঞ্জাবি। আর পাঞ্জাবিরা হলো মানে নিজেদেরকে স্বাধীন মনে করে। মোট কথা পুরা পাকিস্তানরা পাঞ্জাবিদের শাসনের কবলে পড়ে আছে। এটা কিন্তু তার প্রমাণ হলো কি, দেখেন সিন্ধুর যে জনগণগুলো, তারা কিন্তু পাঞ্জাবিদের শাসনের হাত থেকে বাঁচার জন্য, মানে তারা শাসিত। তারপরে বালুচিস্তানও কিন্তু শাসিত। তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করতেছে, নিজেদের কিন্তু অভ্যন্তরীণ কোন্দল। আর এই সিস্টেমটা কিভাবে হয়? পাকিস্তানের মুসলিম লীগ, তারপরে ইমরান খানের পিটিআই। এখন এই মুসলিম লীগ হলো পাঞ্জাবিদের। যখন পাঞ্জাবিরা এই যে এখন মুসলিম লীগ চালাইতেছে শাহনওয়াজের, এটা যখন ফেল হয়, ব্যর্থ মারে, তখন জনগণ যখন একটু মানে জাগো দেওয়া ওঠে, তখন করে কি সামরিক শাসন দেয়। তারা নিজেরা ক্ষমতা নেন, কিছুদিন ক্ষমতা পরিচালনা করে একটু টান্ডা মাইরে ঠান্ডা করে আবার যে একটা নির্বাচন দিয়ে, নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগের ক্ষমতা দিয়ে দেয়, মানে ওই পাঞ্জাবিদের আবার ক্ষমতা দিয়ে দিল। অপর দিকে দেখেন আপনার এই পিটিআই, ইমরান খানের এই পিটিআই হলো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এটা কোনো শাসন পীড়নের মধ্যে না, তারা রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জিও পলিটিক্স সবগুলো তারা মানে সারা বিশ্বে যেটা প্রচলিত সেই রকমভাবে চলার চেষ্টা করে। যার কারণে কিন্তু এই গতকালকে একটা ভিডিওতে দেখলাম, মানে ইমরান খান জিন্দাবাদ এরকম স্লোগান দিতেছে পাকিস্তানের মানুষ। হ্যাঁ, আবার এই পাকিস্তানের যখন এই গতকাল যে
ভারত পাকিস্তানে আক্রমণটা করলো, তখন কিন্তু পাকিস্তানেরই এক এই যে পিটিআর নেতা বলছে যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে, মানে এই আক্রমণটা হওয়ার আগে, তাইলে আমি দেশ থেকে চলে যাবো। তাহলে কি বোঝা যাইতেছে? অপর দিকে দেখেন ভারতের অবস্থান হলো, ভারতের মধ্যে রাজনৈতিকভাবে কিন্তু এই মোদী সরকার এবং এই কংগ্রেস, অর্থাৎ আপনার বিজেপি এবং কংগ্রেস, তারা কিন্তু কাঠে কুড়াইলে, তাদের সংসদেও পড়ে না, রাজপথেও পড়ে না, মিছিল মিটিং কোনো জায়গায় পড়ে না, তারা একে অপরকে দোষারোপ করতে থাকে, তারা একে অপরকে মানে কি বলে যেভাবে পারে মানে ওরাই ভুল এরকম, মানে কাঠে কুড়াইলে যেটা বললাম ওই রকম। অথচ দেখেন বর্তমান না, কিছুদিন আগে বাংলাদেশে যখন আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলো, শেখ হাসিনা যখন ভারতে গেল, তখন কিন্তু সকল দলের সর্বদলীয় একটা বৈঠক হচ্ছিল বাংলাদেশের শেখ হাসিনা বিষয়ে, আওয়ামী লীগ বিষয়ে, কিন্তু ভারতের সকল দল এবং সকল জনগণ একত্রিত হয়েছে। যার কারণে দেখেন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে যে দেশে আনার জন্য এটা বলারই সাহস পেতেছে না। এটা কীভাবে আমরা বুঝলাম? এটা বুঝলাম হচ্ছে যখন ওই যে বিমস্টেক সাইডলাইনে আপনার সম্মেলন হলো প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতেই পারে নাই, বলেই নাই, বলছে কি যে আপনি যদি শেখ হাসিনাকে রাখতে চান রাখতে পারেন, সেখানে আমি কিছু করবো না বা করতে পারবো না। আচ্ছা, আজকের বিষয় ওইটা না। এখন এই পাকিস্তানের বিষয়ে ভারতের অবস্থানটা দেখেন। পাকিস্তানের বিষয়ে সমগ্র ভারত, শুধু রাজনৈতিক দল না, সকল রাজনৈতিক দল সর্বদলীয় একটা বৈঠক হয়েছে। বৈঠকের মাধ্যমে অন্য রাজনৈতিক দলগুলো বলছে যে অন্তত এই কাশ্মীরি ইস্যুতে, পেহেলগাম ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিব সেই পদক্ষেপের সাথেই তারা আছেন। বিষয়টা বুঝেন, মানে সকল কিছু কিন্তু একমত হয়েছে। এটা হলো রাজনৈতিক দলের অবস্থান। অপর দিকে দেখেন ভারতের নাগরিকগুলা সিন্ধু নদের যখন পানি বন্ধ করে দেওয়ার পরে তো পাকিস্তানে মনে করেন যে নদীতে পানি নাই, হাহাকার। এভাবে যদি 2-4 মাস চলতে থাকে তারা কৃষিকাজ করতেই পারবো না, এরকম একটা পরিস্থিতি। মানে আপনি ধরেন পাহাড় থেকে যে পানিটা ঢল বাইয়া আসতেছে, পাহাড় থেকে যে ঢলটা আসতেছে, আপনি একটা মেন পয়েন্টে ওটা বন্ধ করে দিলেন, আর ওটা তো নিচে উঁচা থেকে নিচের দিকে আসতেছে, আপনি মাঝখানের যে গেটটা বন্ধ করে দিলেন, তখন কিন্তু পানি আর আসতে পারবো না। আর এই পানি কিন্তু, এই নদীর পানি কিন্তু থাকবো না, শুকে যাবো। কারণ হচ্ছে যে পাহাড়ের ঢলের পানি, এটা হচ্ছে আপনার কুচি পাথর, নুড়ি পাথর, মানে নদীর তলদেশে কিন্তু পাথর আছে, সেইটা মনে করেন যে চুষে নিব, অথবা পানি কিন্তু ধীরে ধীরে সাগর বিলে চলে যাব। এখন ওই পানি কিন্তু আপনার এক জায়গায় থাকবো না, তাহলে অটোমেটিক কিন্তু নদী শুকে যাবে। আর এই সিন্ধু নদের যে আশেপাশের অঞ্চলে পাকিস্তানের, সেটার মানে সকল কিছু কৃষিকাজ থেকে শুরু করে ওই সিন্ধু নদের পানির উপর কিন্তু নির্ভর। এখন ওটা বন্ধ করে দিছে। এখন বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের কিছু অংশ ওই সিন্ধু নদের পানির উপর নির্ভরশীল, মানে ওই বাঁধের মানে ঘাটিতে। এখন সাংবাদিক গিয়ে প্রশ্ন করতেছে, আপনারা তো ভারতেরই নাগরিক এবং ভারতে এই নদের গেটটা বন্ধ করে দিচ্ছে পাকিস্তানকে পানি না দেওয়ার পরিপ্রেক্ষিতে, এটাতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হইতেছেন, আপনাদের মতামত কি, আপনাদের মানে অভিব্যক্তি কি? তখন বলতেছে যে আমরা অবশ্যই কষ্টে আছি। এটা কিন্তু ভারতের নাগরিক বলতেছে, আমরা কষ্টে আছি কারণ আমাদের এই নদের পানির উপর নির্ভর করে আমাদের চাষাবাদ করতে হয়। এখন যেহেতু এটা বন্ধ করে দিচ্ছে, আমাদের চাষাবাদের সমস্যা হবে। তারপরে যতই সমস্যা হোক, ভারত সরকার অবশ্যই আমাদের মঙ্গলের জন্য এটা করছে, এবং পাকিস্তানকে একটা মানে কঠিন এবং মানে যথাযথ তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, সেটার জন্য করছে। আমাদের যতই কষ্ট হোক আমরা এটা সহ্য করতে রাজি আছি, কিন্তু পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। সকল ভারতের প্রত্যেকটা রাজ্য, এই যে গতকালকে ভারতের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ তারা যুদ্ধাবস্থা, মানে যুদ্ধ চলাকালীন সময় দেশের মধ্যে অভ্যন্তরে যদি বিমান হামলা হয়, আকাশপথে কোনো হামলা হয়, তাহলে দেশের সাধারণ মানুষের করণীয় কী, তারা কীভাবে পলায়ন করবে, নিজেদের আত্মসেফটি করবে, তারা নিজেরা আত্মরক্ষা কিভাবে করবে। এমনকি পুলিশ বাহিনী তো হচ্ছে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা
পরিস্থিতি বজায় রাখার, স্বাভাবিক রাখার জন্য কাজ করে। এখন যদি দেশের মধ্যে একটা আপনার সার্জিক্যাল স্ট্রাইক হয়, অর্থাৎ বিমান হামলা হয়, আকাশপথে হামলা হয়, তখন পুলিশের ভূমিকা কী হবে এইটা নিয়েও পুলিশ ট্রেনিং দিতেছে। তাইলে আমি সংক্ষেপে বললাম যে ভারতের প্রত্যেকটা নাগরিক, আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ শিশু থেকে শুরু করে ছেলে মেয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু মানে রসুনের মতো হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে পাকিস্তানের বিষয়, যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিতে হবে। সামরিক সক্ষমতার দিক দিয়ে সারা পৃথিবীতে অবস্থান চতুর্থ। তার মানে সারা পৃথিবীতে ভারতের আগে আছে মাত্র 3টা দেশ, তারপরে ভারত সামরিক শক্তির দিক দিয়ে। আর এই দিক দিয়ে যদি আপনি পাকিস্তানের শক্তি মানে আপনি করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে পাকিস্তান হলো 11তম। তাহলে আপনি বলেন যে চতুর্থতম একটা দেশ এবং 11তম একটা দেশ, এই দুই দেশের মধ্যে যুদ্ধ হইতেছে বা যুদ্ধ বাজার একটা হইতেছে। অলরেডি ভারত একটা মানে কি বলে মারছে, অলরেডি আক্রমণ করছে এবং পাকিস্তান বলতেছে উচিত জবাব দেওয়া হবে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো যে সমগ্র ভারত একত্রিত হয়ে গেছে। আমার তো মনে হয় যে ভারতের শুধু আপনার জনগণ না, ভারতের ধুলাকণা, ভারতের গাছ, প্রকৃতি, হাওয়া পর্যন্ত এই একত্রিত হয়ে গেছে। তারা ঐশ্বরিক কথা বলতেছে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। কাদের? পাকিস্তান বলতে কি, এই যে সমস্ত জঙ্গিরা এই পেহেলগামে হামলা করছে, এই সমস্ত জঙ্গিদের আস্তানা ঘুরিয়ে দিতে হবে। এটা পাকিস্তানে আছে না, কোথায় আছে না, নিজের দেশের মধ্যে আছে, এটা দেখার বিষয় নেই, কিন্তু ঘুরিয়ে দিতে হবে। অপরদিকে দেখেন, পাকিস্তান 11তম দেশ, কিন্তু দেশের মধ্যে গন্ডগোল, নিজেদের মধ্যে কোন্দল চলতেছে। তারা নিজেদের মধ্যে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, দূরত্ব আছে। এবং এই দূরত্ব অবস্থায় আপনি বালুচিস্তান বলতেছে আমরা স্বাধীন হয়ে যাব, মেলাদিন ধরে যুদ্ধ করতেছে। পাঞ্জাবের হাত থেকে বাঁচার জন্য সিন্ধুর প্রদেশের যে তারা আলাদা হয়ে যাইতে চাইতেছে। এখন ইসলামাবাদের যে মানুষগুলো আছে, আসলে সাধারণ মানুষগুলো তো কোণঠাসার মধ্যে আছে। তারা তো চাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা হোক রাষ্ট্রের মতো করে, পাঞ্জাবিদের শাসন তো তারা চায় না। সেজন্যই যে আজকে আমার আলোচনার বিষয়, সব কিছু বিবেচনা করে আপনি বলেন যে পাকিস্তানের কী অবস্থা হতে পারে যদি প্রকৃতপক্ষে যুদ্ধ বাজে। আর যে হামলাটা করছে, এই হামলাটা আপনার কোথায় করছে, কিভাবে করছে, এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই আলোচনায় দেখেন, আমি স্বাভাবিকভাবে মানে সাধারণ দৃষ্টিতে মানে ততটুকু গভীরতা সম্পর্কে আমি আলোচনা না করলাম, মানে সাধারণভাবে আপনি একটু বোঝেন যে দেশের মধ্যে নিজেদের মধ্যেই কোন্দল চলতেছে, নিজেদের মধ্যেই মারামারি চলতেছে, একজন আর একজনকে দেখতে পেতেছে না। এরকম একটা পরিস্থিতির পরেও যে পার্শ্ববর্তী একটা দেশ, সেই দেশ আমাদের উপর আক্রমণ চালানোর জন্য ব্যাপকভাবে তারা করতেছে, মহড়া দিতেছে। এমনকি আক্রমণ চালানোর পরেও কিন্তু তারা কিন্তু একত্রিত না। আপনি কি বলতে চান যে বালুচিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠী আছে বা জনগণ আছে, তারা কি এই পাকিস্তানের ভারতের যুদ্ধের পক্ষে মানে জীবনে একত্রিত হবে না? কারণ তারা তো চাইতেইছে নিজেরা আলাদা রাষ্ট্র গঠন করব। সব কিছু বিবেচনা করে এটাই পাকিস্তান আসলে যে যায় মানে অন্তরের মনের খোরাক বা চিন্তা ভাবনা দিয়ে কাজ হবে না। ভারত একটা সুপার পাওয়ার, আপনি ছোটোখাটো বলেন, কিন্তু একটা সুপার পাওয়ারের সাথে এরকম নিজেদের মধ্যে কোন্দল নিয়ে লড়তে গেলে কি হয় দেখাই যায়, আমরা দেখব। দেখেন, কোনো যুদ্ধের পক্ষে আমি না এবং কারোরই যুদ্ধের পক্ষে থাকা উচিত না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যদি যুদ্ধ নাও হয়, তারপরও আমাদের দেশের পার্শ্ববর্তী যদি 2টা রাষ্ট্রে এরকম ভাগা 2টা রাষ্ট্রে যুদ্ধ হয়, অবশ্যই ওর প্রভাব কিন্তু আমাদের দেশে এসে পড়ব, এটা 100%। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা চাই যুদ্ধটা যেন না হোক, তারা কূটনৈতিকভাবে এটা মানে একটা মীমাংসার মধ্যে এসে আমরা শান্তি। দেখেন, দক্ষিণ এশিয়ায় যদি যে কোনো রাষ্ট্রে যদি আগুন ধরে, আপনি ভারত পাকিস্তান বলেন বা বাংলাদেশ মায়ানমার বলেন বা মায়ানমার অন্য কোনো রাষ্ট্র বলেন, চীন নেপাল যেটাই বলেন, এই এশিয়া মহাদেশে যদি যে কোনো একটা জায়গায় যদি আগুন ধরে, দেখেন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ করতেছে, তার প্রভাব কিন্তু আমাদের উপর আসছে। আমাদের কিন্তু ওটার মানে ভোগ করা লাগতেছে, কষ্ট করা লাগতেছে। আর যখন আমাদের বাড়ির পাশে একটা এরকম বড় ধরনের সংঘর্ষ হবে, তা আবার 2টা দেশই পরমাণু শক্তি দিয়ে মানে বোঝায়, তাহলে কিন্তু আমাদের প্রভাব পড়বে, আমাদের জীবনযাত্রা মান নিম্ন হতে পারে। সেই জন্য আমরা অবশ্যই শান্তির মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা চাই যে এটা মানে বিস্ফোরণের মুখোমুখি না হোক, এটা আলোচনার মাধ্যমে
যেভাবে হোক একটা মীমাংসা আসুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সচেতন থাকেন। আল্লাহ হাফেজ।